দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র ধরে রাখতে উগ্রপন্থা প্রতিহত করার আহ্বান তারেক রহমানের। আগামী নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা। চলতি অর্থ বছরের বাজেট হবে বাস্তবমুখী, জোর দেওয়া হবে কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। উগ্রবাদ এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উগ্রপন্থী আর পলাতক ফ্যাসিবাদী শক্তি মিলে দেশের গণতন্ত্রকে কবর দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র ধরে রাখতে উগ্রপন্থা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন বন্দোবস্তের নামে সময়ক্ষেপণ হলে জনমনে ভিন্ন বার্তা দেবে। রাজনৈতিক দলের সম্মানে আয়োজিত ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে বুধবার ইফতারের আয়োজন করে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া প্রায় সব দলই শরিক হয় ইফতারে। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, মত পথের ভিন্নতা থাকলেও গণতন্ত্রের স্বার্থে সব দলকে এক থাকতে হবে। বলেন, ধরে রাখতে হবে দেশের মৌলিক চরিত্র। চরমপন্থা প্রতিরোধ করতে না পারলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে কেবল নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয় সোচ্চার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি, জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠার করণের যাত্রাপথ বিপদ সংকুল হয়ে উঠতে বাধ্য। নারী নির্যাতন ও সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা বোন কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা, এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, সংস্কার ইস্যুগুলোকে সুনির্দিষ্ট করে নির্বাচনের পথে এগোতে হবে, আর দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যমত জরুরি। বিএনপির ইফতারে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।
আজকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু হয়েছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, এবং সেই জন্য আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি, দ্রুত নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি। জাতীয় ঐক্যের জন্য সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এখানে কোনো আপোষ হবে না। একটি টেকসই গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি, একটি ফেয়ার ইলেকশন, যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছে। আমি আশা করব সবাইকে একটা জিনিস অনুধাবন করার জন্য, দেশটা আমাদের, ভারতের দালালি করে কোনো লাভ হবে না। আমরা বহুদিন দালালি করেছি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ভারতের পেঁয়াজও নেই, এবার ভারতের চাউলও নেই, কিন্তু বাংলাদেশ ভালো অবস্থানে আছে। রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানে অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে, এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এখনও যে ফ্যাসিবাদী শক্তি, তার যে সমর্থিত নানান ধরনের দোষর সমাজে নানান জায়গায় রয়ে গিয়েছে। তো আজকে দেশে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অহেতুক বিতর্ক এবং বিভাজন হচ্ছে, এইটাকে কমিয়ে আনার জন্য বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে ভূমিকা নিতে পারে। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এছাড়া পুলিশের ঝুঁকি ভাতার বিদ্যমান সিলিং তুলে দেওয়া, নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেয়ার বিষয়েও আলোচনা হয়। গত সোমবার প্রধান উপদেষ্টার সাথে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের হওয়া বৈঠকে পুলিশ সদস্যদের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া উঠে আসে। সেগুলো বাস্তবায়ন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব ও আইজিপির সাথে আলোচনা করেন ডক্টর ইউনূস। পুলিশের এসআই ও এএসআই পর্যায়ের কর্মকর্তাদের মোটরসাইকেল কেনার জন্য সুদ মুক্ত ঋণের বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তারা। এছাড়া বঞ্চিত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের সুবিচার নিশ্চিতকরণের লক্ষ্যে গঠিত পরিষদের সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা দেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট বড় নয়, বাস্তবমুখী হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের বাজেট নিয়ে মত বিনিময়কালে এসব বলেন তিনি। এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের প্রাথমিক কার্যক্রম শুরু করবে অন্তর্বর্তী সরকার, আর নির্বাচিত সরকার এসে পরবর্তী ধাপগুলো শেষ করবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কি থাকবে আর কি থাকবে না, জোর দিতে হবে কোন কোন খাতে, এসব নিয়েই এখন হিসেব নিকেশ করছে অর্থ মন্ত্রণালয়। আর তা নিয়েই আলোচনা করতে বুধবার অর্থ উপদেষ্টা মত বিনিময় করেন বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সাথে। সূচনা বক্তব্যে আসছে বাজেটে অগ্রাধিকার পাওয়া খাতগুলোর পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, পরবর্তীতে নির্বাচিত সরকার প্রয়োজন বুঝে বাজেটে সংশোধন করবে। আমাদের চ্যালেঞ্জগুলো আপনারা মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে আপনার চাপ করছে, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম হচ্ছে, ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোট ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের তো একসাথে বড় সংস্কার আমরা করবো, এনবিআর সংস্কার করবো,
ট্যাক্স রিলিফের বাড়ানো যায়, করাপশন কীভাবে কমানো যায়, ট্যাক্স। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানো ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর থাকবে আসছে বাজেটে। ভাতাও বাড়বে সামাজিক নিরাপত্তা খাতের আওতায়। আসলে বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করব না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতগুলো বিশেষ দিকে নজর দেব। মূল্যস্ফীতিটা কমাতো, সাথে যেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান কথা বলবো। তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করব। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন করবে না। এছাড়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসির তালিকা থেকে নির্ধারিত সময়ে উত্তরণের বিষয়েও আসছে বাজেটে উল্লেখ থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সোবহান মিয়ার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 9টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব সম্পদের বাজার মূল্য 32 কোটি টাকা। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বলেন, দেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে এসব সম্পদ করেছেন আব্দুস সোবহান। তার 51টি ব্যাংক হিসাবে 97 কোটি 63 লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। তাই আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুস সোবহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে সালমান এফ রহমানের 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকালে সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো, তবে পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। একই সাথে তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমতি পেলে ঈদের পরেই দেশে ফিরতে চান বেগম খালেদা জিয়া। যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্টেবল আছেন এবং সত্যিকার অর্থে উনি অনেক মানসিক প্রশান্তির জন্যই উনি অনেকটা সুস্থ আছেন এবং আমরা আশা করছি যে হয়তো চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা খুব সহসাই বাংলাদেশে ওনার ফেরত যাওয়ার ব্যাপারে উনি নিজেও আগ্রহী এবং ওনার পরিবারের সদস্যরাও আগ্রহী। হয়তোবা ঈদের পরপর তো অবশ্যই কোনো একটি সময় ইনশাআল্লাহ উনি চলে যাবেন। রাজনৈতিক বিবেচনায় বিচারিক সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সমাজে এখন ন্যায় বিচার এবং সুশিক্ষার অভাব রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সমাজে অনেক অসঙ্গতি রয়েছে, তাই সবার আগে বিচারিক প্রক্রিয়ার সংস্কার দরকার। তিনি সোচ্চার হতে পারে। আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর হুকুমের। সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে, এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায়, রিফর্ম করা যায়, এইটাকে যদি ক্লিন করা যায়, সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করা এখন সময়ের বাস্তবতা জানিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে, এজন্য ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন এবং দক্ষতা বৃদ্ধিতে নজর দেওয়া প্রয়োজন। যদিও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এমন সিদ্ধান্ত পণ্য রপ্তানিতে সুবিধা মিলবে না বলছেন ব্যবসায়ীরা। বাণিজ্য উপদেষ্টা বলেন, এলডিসিতে উত্তরণ হলে সংকটের চেয়ে সম্ভাবনাই বেশি। মেসবাহ হাসানের রিপোর্ট। 5 দশক ধরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ। এরপর নানা ধরনের যাচাই বাছাই পেরিয়ে 2026 সালে উত্তরণের সময়সীমা পেছাতে চাইলেও পরে তা থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও রাষ্ট্রের নীতি নির্ধারকদের নিয়ে এফবিসিসিআই কার্যালয়ে এই আয়োজন।
এটি আমি প্রথমে পরিষ্কার করছি। অনুষ্ঠানে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এখনই প্রস্তুতি নিতে না পারলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। ইফিসিয়েন্সি লেড অর্থাৎ দক্ষতা ভিত্তিক একটি অর্থনীতিতে দক্ষতা ভিত্তিক খাত উন্নয়নের দিকে আপনাদের যেতে হবে, এবং সেটি আপনারা কস্ট কমিয়ে করবেন নাকি আরো স্কিল ম্যানপাওয়ার তৈরি করে করবেন। যদিও ব্যবসায়ীরা বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট উদ্যোগ ছাড়া এলডিসি থেকে উত্তরণ সম্ভব নয়। ফার্মাসিউটিক্যাল সেক্টর ট্রিপসের ওয়েভারের ফলে যে প্যাটেন্ট রেজিমকে যেহেতু রিকগনাইজ করতো না, যার কারণে আমরা পৃথিবীতে যে প্রোডাক্টটি যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যদি আজকে লঞ্চ করে, উইদিন 1 ইয়ার আমরা বাংলাদেশে সেই প্রোডাক্টটা অ্যাভেলেবল করতে পারি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। মূল্যস্ফীতির এই কষাঘাত থেকে বাঁচতে দ্রুতই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় নেওয়া প্রয়োজন বলছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা যদি কোনো জিনিস বিন্যাস করতে এবং উপলব্ধি করতে ভুল করি এবং ভয় পাই এবং আমরা কার্পেটের নিচে সমস্যাগুলোকে ঠেলে দিই, তাহলে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে না। আমাদেরকে প্রকৃত প্রস্তাবে জিনিসগুলোকে উপলব্ধি করতে হবে, নির্মোহভাবে উপলব্ধি করতে হবে। আমরা এখানে সামগ্রিক জাতীয় অর্থনীতির কথা চিন্তা করছি, আমার আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করতে এখানে আসিনি আমরা। এ সময় সম্প্রতি অস্থির হওয়া চালের বাজার দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলেও জানান উপদেষ্টা। আমাদের ধরে রাখা উচিত ছিল। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রোহিঙ্গাদের তথ্য নির্বাচন কমিশনের সাথে ভাগাভাগি করতে ইউএনএইচসিআর একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির। বিকেলে নির্বাচন কমিশন ভবনে ইউএনএইচসিআর এর সাথে এনআইডি কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। এনআইডি ডিজি বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে। জানান, ইউএনএইচসিআর এর কাছে থাকা রোহিঙ্গাদের ডেটা অনুযায়ী ভোটার তালিকায় কেউ যুক্ত হয়ে থাকলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডেটার ব্যবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর মাধ্যমে সমন্বয়ের টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও তিনি জানান। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আসছে বাজেটে মোবাইল অপারেটরদের জন্য কর্পোরেট ট্যাক্স এবং সিগারেটের ওপর নতুন করে আর করারোপ করা হবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে জাতীয় রাজস্ব বোর্ডে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা করের কারণে তাদের ১ কোটি গ্রাহক কমে গেছে জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানায়। এছাড়া মোবাইল খাতে বিদ্যমান ২০% সম্পূরক ও ১% সারচার্জ সম্পূর্ণ তুলে নেওয়ার কথাও বলে সংগঠনটি। আর সিগারেট উৎপাদন খাতে ধীরে ধীরে করারোপ করার আহ্বান জানিয়েছে সিগারেট উৎপাদনকারীদের সংগঠন এনসিএমএ। এ সময় এনবিআর চেয়ারম্যান বাজারের নকল বিড়ির সরবরাহ বন্ধ করার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদকে ঘিরে কেনাকাটায় মেতে উঠেছে শিশু কিশোররা। ঈদ আনন্দ রঙিন করতে তারা সংগ্রহ করছে বাহারি নামের রঙিন সব পোশাক। ঈদকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করার জন্যই শিশুদের নিয়ে কেনাকাটা বলে জানান অভিভাবকরা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। যে কোনো উৎসবে সবচেয়ে বেশি আনন্দ থাকে শিশু কিশোরদের, তাই ঈদ উদযাপনে রঙিন পোশাকে সেজে উঠতে পছন্দের পোশাকের সন্ধানে তারা। আমি পিঙ্ক কালার ফ্রক কিনতে চাই। আমি ঈদের লেহেঙ্গা কিনবো, এই জন্য আমি বসুন্ধরা সিটিতে আসছি। ফ্রক বা ওই যে সারারা ঘাড়ারা কি জানি আমাদেরকে বললো না, ওই কিনা লাইছি দুইটা। শিশু কিশোরদের পোশাকের চাহিদা মাথায় রেখে সাজানো হয়েছে অনেক দোকান। আছে শার্ট, টি শার্ট, ফ্রক, লেহেঙ্গা সহ শিশুদের নানান পোশাক। রঙিন ছোট ছোট জামা কাপড়ে ঈদ শপিং হয়ে উঠে আরো বর্ণিল। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে আছে মেয়েদের জন্য সারারা, ঘাড়ারা, হীরামান্ডি সহ রকমারি নামের সব পোশাক। আর ছেলে শিশুদের জন্য আছে শার্ট, প্যান্ট, স্যুট সহ শ্যাকেট নামক বিশেষ ধরনের পোশাক।
শ্যাকেট সেটের ভিতর অনেকগুলো ডিজাইন আসছে, এই ডিজাইনগুলো হচ্ছে চলতেছে। বাচ্চাদের ফ্যান্সি আইটেমের প্রতি আগ্রহটা বেশি। ইন্ডিয়ান বম্বের কালেকশনগুলো, থাই কিছু আছে আমাদের, বেবি আইটেম আছে কিছু, লেডিসের মধ্যে হচ্ছে সারারা গারারা, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান কিছু টপস, এগুলো হচ্ছে আমাদের বেশি চলতেছে। শিশু কিশোরদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে তাদের জন্য সবার আগে পোশাক কেনার কথা জানান অভিভাবকরা। বাচ্চাদের গুলা হলেই মানে মাথাটা ঠান্ডা হয় যে এবার 16 কলা পূর্ণ হলো তাদের। শপিং তো অলমোস্ট 50% শেষ, এখন বাচ্চার কিছু টুকটাক সিম্পল কিছু ফ্রক টপ এগুলো দেখতে এসছি আর কি। রঙিন কাপড়ে আনন্দময় ঈদ উদযাপন হবে শিশুদের, এমন চাওয়া অভিভাবকদের। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র ধরে রাখতে উগ্রপন্থা প্রতিহত করার আহ্বান তারেক রহমানের। আগামী নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা। চলতি অর্থ বছরের বাজেট হবে বাস্তবমুখী, জোর দেয়া হবে কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থ উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।